আপনি ফেডারেল কোর্টের ইনজাংশন নেশন ওয়াইড হতে পারবে না, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউস অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে। প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউসের যে নীতি, এটা হচ্ছে হাইলি কোয়েশ্চেনেবল কনস্টিটিউশনালি, অর্থাৎ সাংবিধানিকভাবে এটি খুবই প্রশ্নবোধক একটি ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্পে এসব করার অন্যতম কারণ কি? হোয়াট ইজ হিজ রিজনিং? এই দেশটা যে সবার হয়ে যায় কোন রকমের নিয়ম কানুন ছাড়া, এটা এক ধরনের জঙ্গলে পরিণত হতে পারে। ইট ক্যান বিকাম এ জাঙ্গল। কারণ এর সঙ্গে আসতে পারে একজন টেররিস্ট, আসতে পারে। যে সুপ্রিম কোর্ট যেহেতু অনেক বেশি কনজারভেটিভ, ইটস কোয়াইট লাইকলি যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের পক্ষে মতামত দেবে। ফলে এটা হবে আর একটা কেস যেখানে ট্রাম্প প্রশাসন আর একটা ভিক্টরি, আর একটা জয় অর্জন করতে যাচ্ছে। বার্থ ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছিল, যে একেবারে প্রেগনেন্ট অবস্থায় এখানে এসে বাচ্চা জন্ম দিয়ে চলে যাবে। এই যে সিস্টেমের অ্যাবিউজটা, সেটা বন্ধ করার একটা উদ্যোগ ট্রাম্প সরকার নিতে পারতো, কিন্তু সেটা না করে মাথায় ব্যথা, এজন্য আমাকে মাথা কেটে ফেলতে হবে, এটা তো কোনো ধরনের লজিক হতে পারে না। দ্য থিং ইজ, যেহেতু এটা কনস্টিটিউশনের সাথে রিলেটেড, 14th অ্যামেন্ডমেন্টের একটা ভায়োলেশন, যদি মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান পার্টি মেজরিটিটা হারায়, তখন উই মাইট সি সাম রেজলিউশন এই এক্সিকিউটিভ অর্ডারের এগেনস্টে। এই যে জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটি, যে আলোচনা পর্যালোচনা, ব্যাপক আক্রমণ, প্রতি আক্রমণ হচ্ছে, এ নিয়ে সংবিধানের যে ধারা আছে সে নিয়ে অনেকে কথা বলছেন। কিন্তু আমরা আসলে একটু করে যদি বলতেন, কারণ কিছুদিন আগে আমরা শুনেছি যে আপনি ফেডারেল কোর্টের ইনজাংশন নেশন ওয়াইড হতে পারবে না, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউস অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে। একটি মাত্র ব্যতিক্রম ছিল, সেটি হচ্ছে আনলেস যদি এটি ফেডারেল ক্লাস অ্যাকশন, এটি ক্লাস অ্যাকশন লসুট না হয়ে থাকে। এখন আমরা সেটি দেখলাম, নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ সেটি ইস্যু করেছেন। তারা বলছেন যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউসের যে নীতি, এটা হচ্ছে হাইলি কোয়েশ্চেনেবল কনস্টিটিউশনালি, অর্থাৎ সাংবিধানিকভাবে এটি খুবই প্রশ্নবোধক একটি ব্যাপার। এবং আরও বলেছেন যে কনস্টিটিউশন ইজ ইররেপারেবলি হার্ম। এই দুটি আমি ব্যাখ্যা শুনবো আপনার কাছে, এর সাথে আমাদের যদি আপনি বলতে পারেন এবং আপনার যুক্তিতে, আপনার পর্যালোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পে এসব করার অন্যতম কারণ কি? হোয়াট ইজ হিজ রিজনিং? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। নাকি ভাই, দেখে ভালো লাগছে। প্রথমে বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরপরই ফেব্রুয়ারি মাসে, যতদিন মনে পড়ে, একটি নির্বাহী আদেশে জানিয়েছিলেন যে 14th অ্যামেন্ডমেন্ট অনুসারে যেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে তা তিনি রদ করছেন। মানে আপনি আমেরিকায় জন্মালেন বলেই আপনার বাচ্চা, আপনি আমেরিকায় আছেন, আপনার শিশু আমেরিকা হলো বলে অটোমেটিক্যালি আপনি আমেরিকার সিটিজেন হবেন, এই যে নিয়মটা চালু ছিল সেই নিয়ম তিনি রদ করলেন। একটু ইতিহাসটা বলি আমরা। এই যে এটাকে বলে 14th অ্যামেন্ডমেন্ট, মার্কিন শাসনতন্ত্রের 14তম সংশোধনী। এটা গৃহীত হয় 1868-এ, ঠিক সিভিল ওয়ারের পরে। আপনারা জানেন সিভিল ওয়ারে কি হয়েছে। সিভিল ওয়ারের সময় মূলত কালো মানুষদের অধিকার প্রথমবারের মধ্যে স্বীকৃত হলো। তার কারণ কালো মানুষরাই, আফ্রিকান আমেরিকানরা, যাদেরকে আমেরিকান শাসনতন্ত্রে মানুষ বলে স্বীকৃতি দেওয়া হয়নি, 2/5 হিউম্যান বিং বলা হয়েছে, তাদের রক্তে, তাদের শ্রমে, তাদের অবদানে আসলে সিভিল ওয়ার আমরা দেখলাম জিতলো ফেডারেল সরকার। আমেরিকা বলে যা বুঝি আজকে আমরা, সেই ফেডারেল গভর্নমেন্টটা জিতলো কনফেডারেসির বিরুদ্ধে। যারা কনফেডারেশন করার চেষ্টা, কনফেডারেসি মানে স্ল্যাভ হোল্ডারদের যেই দলটা ছিল, তারা পরাস্ত হলো। মূলত এদের, এই কালো মানুষদের অবদানে তারই একটা স্বীকৃতি হলো এই 14th অ্যামেন্ডমেন্ট, যে হ্যাঁ, তোমাদের ছেলেমেয়েরা, তোমরা এবং তোমার ছেলেমেয়েরা এদেশের নাগরিকত্ব পাবে। সেই তখন থেকেই যারাই এদেশে এসেছে এবং যাদের শিশু সন্তান এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই মার্কিন নাগরিকত্ব পেয়েছে। এটা আমেরিকার একটা প্রধান বৈশিষ্ট্য, যে আমেরিকা অনেক, আমি বারবার বলি, যেটা বলি, আমেরিকা ওয়েলকামিং। আমেরিকান ওয়েলকামিং এর চরিত্রের একটা প্রকাশ হচ্ছে এই যে তারা জন্মগ্রহণ করা মাত্রই আপনি এদেশে নাগরিকত্ব পাচ্ছেন। এই অধিকারটাকে অ্যাবিউজ করা হয়। পৃথিবীর কয়েকটি দেশ, 4-5টি দেশে কিন্তু এই অধিকারটা আছে। আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না, কিন্তু কয়েকটি দেশে এই অধিকারটা আছে যে জন্মালেই আপনি নাগরিকত্ব পাবেন। কিন্তু এই অধিকারটা অ্যাবিউজ করা হয়। অ্যাবিউজ কিরকম? এটা বলা হয় ট্যুরিজম সিটিজেনশিপ। আপনি বাংলাদেশ থেকে আপনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে এলেন, 3 সপ্তাহ বাকিতে তার শিশু জন্মগ্রহণের, আমেরিকায় তার শিশু সন্তান জন্ম হলো,
আপনি ফিরে গেলেন কিন্তু আপনার সন্তানটি আমেরিকান হলো। এটা এক ধরনের অ্যাবিউজ, আমি মানি, আমি বলতে বাধ্য যে এটা এক ধরনের অ্যাবিউজ। আপনি অ্যাডভান্টেজ দিচ্ছেন আমেরিকার এই সুবিধার, এবং এই নিয়ে আমেরিকার সাধারণ লোকদের মধ্যে, আমেরিকার মানুষের মধ্যে, আমাদের মধ্যেও এক ধরনের ক্ষোভ আছে। এই দেশটা যদি সবার হয়ে যায় কোন রকমের নিয়ম কানুন ছাড়া, এটা এক ধরনের জঙ্গলে পরিণত হতে পারে, ইট ক্যান বিকাম এ জাঙ্গল। কারণ এর সঙ্গে আসতে পারে একজন টেরোরিস্ট, আসতে পারে একজন এইডস ভয়ানক রোগে অসুস্থ মানুষ আসতে পারে, যে আপনার দেশের জন্য, নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই তত্ত্বটা দাঁড় করানো হয়েছে, কিন্তু আইনটা ছিল, শাসনতন্ত্রে আইন আছে যে আপনি এই দেশে জন্মগ্রহণ করলে আপনার নাগরিকত্ব কনফার্মড। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা রদ করলেন তার নির্বাহী আদেশের মাধ্যমে। চ্যালেঞ্জ করা হলো, চ্যালেঞ্জ করে এটা পৌঁছলো আলটিমেটলি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি করলো, তারা 14th অ্যামেন্ডমেন্ট কথাটা নিয়ে কোন রকমের অ্যাড্রেস করলো না। তারা বললো যে যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে সে আদালতের এখতিয়ার নেই এই বিষয়ে রায় দেবার। কিন্তু যদি ইস্যুটা, নাগরিকত্ব ইস্যুটা অনেক লোকের নিয়ে হয়, ক্লাস অ্যাকশন হয়, অনেক লোক নিয়ে জড়ো হয়, সেক্ষেত্রে তোমাদের জুরিসডিকশন আছে। তুমি একটা কেস নিয়ে করেছো, সে একটা কেস নিয়ে করার অধিকার তোমার নেই, নির্বাহী এক্সিকিউটিভের অধিকার অনেক বেশি, ফলে তোমার এই অধিকার রদ করা হলো। এই এই নির্দেশের ভিত্তিতে আমরা দেখলাম আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, ACLU মামলা করলো, ক্লাস অ্যাকশন, অনেক রাজ্যের লোকদের নিয়ে মামলা করলো। মামলাটা হলো নিউ হ্যাম্পশায়ার। আমি বললেন নিউ হ্যাম্পশায়ারের যে জাজ জর্জ বুশ দ্বারা অ্যাপয়েন্টেড একজন কনজারভেটিভ জাজ, তিনি বললেন যে যেই সিদ্ধান্ত নির্বাহী আদেশের মাধ্যমে নেওয়া হচ্ছে তা 14th অ্যামেন্ডমেন্টের শুধু বিরোধী না, নাগরিকত্ব অধিকারের ভয়ানক লঙ্ঘন, ভয়ানক লঙ্ঘন। সুপ্রিম কোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি, ফলে সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি নির্বাহী আদেশ নিয়ে। তো তিনি এই তার নির্বাহী তার এই রায়ের মাধ্যমে 7 দিনের জন্য ইন্টারিম পিরিয়ডে অ্যাপিল করা হতে পারে। ট্রাম্প সাহেবের সেই নির্বাহী আদেশকে রদ করলেন, যে ট্রাম্প সাহেবের অ্যাজ প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অর্ডারের সেই ক্ষমতা নেই যে তিনি শাসনতন্ত্রকে রদ করবেন। এখন এরপরে কি হবে? এরপরে হবে যে অবভিয়াসলি এটাকে চ্যালেঞ্জ করা হবে, ট্রাম্প প্রশাসন চ্যালেঞ্জ করবে, এবং যা হয় এখানে এক কোর্ট থেকে আরেক কোর্টে উঠতে উঠতে আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্ট উইল ডিসাইড। আমরা কেউ জানি না ডিসাইড কি করবে, কিন্তু আমরা এটা জানি যে এই সুপ্রিম কোর্ট অত্যন্ত কনজারভেটিভ এবং অত্যন্ত প্রো ট্রাম্প। এ পর্যন্ত অন্ততপক্ষে 5টি মামলায় তারা আমরা দেখেছি, বা তার চেয়ে বেশি হতে পারে, গুনলে দেখা যাবে, যারা খোলামেলা ভাবে যে মামলাগুলি বিতর্কিত ট্রাম্প প্রশাসনের পক্ষাবলম্বন করেছে। যেমন গত 3 দিন আগে দেখেছি আমরা চাকুরি থেকে ঢালাও বাতিল, বরখাস্ত করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের সে অধিকার আছে বলা হলো। এটা ইন্টারিম, এটা প্রাথমিক, ইট ক্যান বি চ্যালেঞ্জড। কিন্তু টেন্ডেন্সিটা কি, তা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের অতি রক্ষণশীল এবং অতি বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্ত তারা একসেপ্ট করে নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কোনো পলিটিক্যাল মুভমেন্ট বা আমেরিকায় নেই যা কিনা ট্রাম্পের এই বাড়াবাড়ি বলবো আমি, বা ট্রাম্পের এই এক্সেসকে চ্যালেঞ্জ করে, একমাত্র ইনস্টিটিউশন যে চ্যালেঞ্জ করছে তা হচ্ছে গিয়ে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার ব্যবস্থা চ্যালেঞ্জ করছে। এখন এই প্রশ্নে যে চ্যালেঞ্জ হলো, এটাকে টিকবে আমি জানি না। একটু আগে আমি বললাম যে সুপ্রিম কোর্ট যেহেতু অনেক বেশি কনজারভেটিভ, ইটস কোয়াইট লাইকলি যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের পক্ষে মতামত দেবে। ফলে এটা হবে আর একটা কেস যেখানে ট্রাম্প প্রশাসন আর একটা ভিক্টরি, আর একটা জয় অর্জন করতে যাচ্ছেন। এই যে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এর কারণে কিন্তু অনেকে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকেন। এই আমেরিকার একটি কনস্টিটিউশনাল রাইট। আমেরিকা ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমার কথা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প তো এটি কংগ্রেসে করতে পারতেন, মিনিং মানে উনি এইটি বিল পাস করাতে পারতেন। সেটি না করে উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করছেন, যেটি পাল্টে যেতে পারে যে কোনো সময়। আরেকজন প্রেসিডেন্ট সেটি এই অধ্যাদেশ বাতিল করতেই পারেন। সেটি না করে তিনি এই রাস্তায় কেন গেলেন বলে আপনি মনে করেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো যে এটা যেহেতু একটা 14th অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশনের অংশ, কনস্টিটিউশন চেঞ্জ করা এটা কিন্তু মানে ইট উইড রিকোয়ার অ্যানাদার অ্যামেন্ডমেন্ট।
উইচ উড বি অলমোস্ট ইম্পসিবল, যে স্টেটগুলাকে এখানে স্টেটগুলার একটা ইনভলভমেন্ট থাকে। সো এটা কনস্টিটিউশনালি পার্মানেন্টলি চেঞ্জ করাটা ইম্পসিবল একটা কাজ। এবং ডোনাল্ড ট্রাম্প যেই সুযোগটা নিয়েছেন সেটা হলো, খুব সুন্দর করে হাসান ফেরদৌস ভাই বলেছেন, আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে কোনো দ্বিমত নেই। আমি ওই জায়গা থেকেই শুরু করি যে আপনি যেটা বলেছেন যে এই 14th অ্যামেন্ডমেন্টের অনেক ধরনের অ্যাবিউজ হচ্ছে, এবং এটা শুধু যে নন হোয়াইটরা করে তা না, ইউরোপিয়ানদেরও এই কি বলা যায় যে বার্থ ট্যুরিজম, অ্যাঙ্কর বেবি, এই বিষয়টা কিন্তু অনেক আছে ইস্টার্ন ইউরোপে, ইউরোপিয়ান অনেক দেশ থেকে আসে। সো এই এই ইস্যুটা অ্যাড্রেস করতে হবে। এবং এটার সাথে আরো কয়েকটা বিষয় আছে যে as soon as somebody becomes pregnant, তখন কিন্তু তার জন্য যে ওয়ামেন অ্যান্ড চিলড্রেন যেই বেনিফিট গুলা, বিকজ দ্যাট প্রেগনেন্ট বেবি ইজ গোয়িং টু বি এ পোটেনশিয়াল ইউএস সিটিজেন, যার কারণে তার মেডিকেল সমস্ত বিষয়াদি কিন্তু যদি তার সাফিসিয়েন্ট ইনকাম না হয়, সে কিন্তু মেডিকেল এলিজেবল হয়ে যায়। সো অনেক ধরনের বিষয় কিন্তু এখানে রয়েছে, সো ওইগুলাও কিন্তু আছে। সো কথা হলো যে কোনো গোষ্ঠী কিংবা কিছু ব্যক্তি, এবং চায়নাতে বিরাট বড় বার্থ ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছিল, যে একেবারে প্রেগনেন্ট অবস্থায় এখানে এসে বাচ্চা জন্ম দিয়ে চলে যাবে। সো এই যে সিস্টেমের অ্যাবিউজটা, সেটা বন্ধ করার একটা উদ্যোগ ট্রাম্প সরকার নিতে পারত, কিন্তু সেটা না করে মাথায় ব্যথা, এজন্য আমাকে মাথা কেটে ফেলতে হবে, এটা তো কোনো ধরনের লজিক হতে পারে না। সো ট্রাম্প প্রশাসন যেই লুপ হোলটা ইউজ করছে, সেখানে আমরা যদি 14th অ্যামেন্ডমেন্টটা পড়ি, 14th অ্যামেন্ডমেন্টে একটা এক্সেপশন আছে যে যারা বার্থ এখানে জন্মগ্রহণ করবেন আমেরিকাতে, তারা ডিউ প্রসেস ফলো করে সেই স্টেটের নাগরিক হবেন। এটার একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা লিগাল এক্সপার্টরা বলেন যে ডিপ্লোমেটদের সন্তানরা, যেহেতু ডিপ্লোমেটরা তাদের ডিপ্লোমেটিক ডিউটির জন্য আমেরিকাতে আছেন, ডিপ্লোমেটদের সন্তানদের জন্য একটা এক্সেপশন আছে। ট্রাম্প প্রশাসন ওই এক্সেপশনটাকে এক্সপ্যান্ড করতে চাচ্ছে কাদের জন্য? যারা তার ট্রাম্পের ডেফিনেশন অনুযায়ী যারা ইলিগাল ইমিগ্রেন্ট। এখন ইলিগাল ইমিগ্রেন্ট, লিগাল ইমিগ্রেন্ট, এটাও একটা খুব গ্রে এরিয়া, যে যারা একেবারেই ওভারস্টে করে আছে, কোনো কাগজপত্র নাই, তারা ডেফিনেটলি মানে খুব মানে আমরা তাদেরকে ইলিগাল এলিয়েন্ট বলে দিতে পারি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যারা লিগাল ভিসাতে আছে, পড়াশোনা করছে, কিংবা ইন বিটুইন গ্রিন কার্ড পেন্ডিং অবস্থায় আছে, তাদের স্ট্যাটাসটা কি হবে? সো এই জিনিসগুলো একটা বড় গ্রে এরিয়া তৈরি করে দেয়। এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওই সুযোগটাই নিচ্ছে যে এই এক্সেপশনটাকে তারা তাদের মতো করে ডিফাইন করছে, যে ইউ হ্যাভ টু, প্যারেন্টস হ্যাভ টু বি ইউএস সিটিজেন, আদারওয়াইজ চিলড্রেন ক্যান নট বি ইউএস সিটিজেন। এটাই হলো এই এক্সিকিউটিভ অর্ডারের মূল বক্তব্য। সো এখানে যে প্রথম লসুটটা হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে বলেছিলেন, যে ওইখানে বিষয়টা ছিল, বিতর্কের বিষয়টা ছিল যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি মামলা করতে পারে, এটার কারণে পুরা এক্সিকিউটিভ অর্ডারটাকে বন্ধ করে দেওয়া যাবে না। কিন্তু সমস্যা হলো যে লিগাল প্রসেসটা যে এক্সপেন্সিভ, একটা দরিদ্র ব্যক্তি যার সন্তান এখানে হয়েছে, তাকে যদি ডিউ প্রসেস থেকে ডিপ্রাইভ করা হয়, তাহলে সে এই লিগাল এক্সপেন্সেসটা বেয়ার করে সে মামলা চালাইতে পারবে না। সো এই কারণে those people were put at a disadvantage. কিন্তু ওই মামলাতে রায়ে ক্লাস অ্যাকশন লসুটের ব্যাপারে কিন্তু একটা এক্সেপশন দেওয়া হয়েছিল। আমরা আজকে দেখলাম নিউ হ্যাম্পশায়ারে সেই ক্লাস অ্যাকশন লসুটটা হলো। সো একইভাবে এটার এগেনস্টে অ্যাপিল করা হবে, এবং যেহেতু এই কোর্ট একটা কনজারভেটিভ কোর্ট এবং ট্রাম্প অ্যাপয়েন্টি রয়েছে 3 জন, সুতরাং আমরা যুক্তিতর্ক দেখে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই। বাট দ্য থিং ইজ, যেহেতু এটা কনস্টিটিউশনের সাথে রিলেটেড 14th অ্যামেন্ডমেন্টের একটা ভায়োলেশন, যদি মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান পার্টি মেজরিটিটা হারায়, তখন উই মাইট সি সাম রেজলিউশন এই এক্সিকিউটিভ অর্ডারের এগেনস্টে। সো এটাই আমি বলতে চাই যে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা খুব পজিটিভ কিছু এক্সপেক্ট করি না, বাট যদি মিড টার্ম ইলেকশনে কোনো পরিবর্তন হয়, তাহলে পরে দিস এক্সিকিউটিভ অর্ডার মাইট ফাইন্ড সাম চ্যালেঞ্জ ফ্রম হাউস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।